দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আজ আছে মাহফুজ মিশু। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সচরাচর দিনের রাজনীতি, উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ সেসব নিয়ে কথা বলে থাকি। একদিকে একজন জাতীয় যে নাগরিক পার্টি তার একজন নেতার বক্তব্যকে কেন্দ্র করে সেনা সদরের সঙ্গে যে কথার মিল অমিল সেটি নিয়ে রাজনীতিতে নানা উত্তেজনা চলছে। তারই মধ্যে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে এবং সেগুলো একই ধাপে এগোচ্ছে। ফলে সেই ঐক্যমত প্রতিষ্ঠা কত দূর, নতুন করে নাগরিক পার্টি নতুন করে কোনো চাপে পড়ছে কিনা এইসব বিষয় নিয়ে, এবং এই ঘটনার সূত্রপাত যেখান থেকে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সংকটের সমাধান হবে কিনা, নাকি নির্বাচনে একমাত্র সমাধানের পথ, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি আপা, স্বাগত, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন সিনিয়র সাংবাদিক জনাব আনিস আলমগীর। আনিস ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। মাহিন, আপনাকেও স্বাগত ও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাহিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেনাপ্রধানের সঙ্গে 11 তারিখের একটি বৈঠক, আপনার দলের দুজন সিনিয়র নেতার যারা খুবই পরিচিত মুখ, যাদের আমরা জুলাই গণ অভ্যুত্থানে যাদের একটা দুর্দান্ত ভূমিকা সবাই দেখেছে, বেশিরভাগ মানুষ তাদেরকে পছন্দ করত বা করে। ফলে তাদের হাসনাতের বক্তব্যের কথা বলছি, ফেসবুকে যেভাবে লিখলেন সেটা থেকে পরবর্তীতে মনে হচ্ছে যে আপনাদের দলেরও কেউ কেউ তার সেই লেখার ধরন অথবা শব্দচয়ন সেগুলো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। সেনা সদর স্পষ্ট করে বলেছে যে এই বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক নেত্র নিউজকে দেওয়া। ফলে আমরা দেখছি যে ছোট ছোট ঘটনায় একটা নতুন দল যাদের সবে যাত্রা শুরু হলো এবং যাদের খুব নিকট একটা গৌরবোজ্জ্বল অতীত রয়েছে, খুবই নিকট অতীত, সেখান থেকে আপনার খানিকটা প্রেশার ফিল করছেন কিনা, অথবা নাকি আপনার খানিকটা চাপেও পড়লেন কিনা নতুন করে এই সব বক্তব্য, পাল্টা বক্তব্য, স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসে? আচ্ছা, দেখুন, আমরা নতুন প্রজন্ম বারবার আমাদেরকে আমরাই অভিহিত করেছি, গণমাধ্যম অভিহিত করেছে, বৈশ্বিকভাবেও স্বীকৃতি পেয়েছে যে জেনজির হাত ধরে আসলে এই জুলাই অভ্যুত্থান, মানে তাদের নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে সর্বস্তরের মানুষ এসে যুক্ত হয়েছে। আসলে জেনজির যে মনস্তত্ত্ব সেটি অনুযায়ী আসলে কথা বলা প্রয়োজন। এখানে ফেসবুকের ব্যবহার আসলে আমাদের ব্যক্তিগত জীবনে এই ফেসবুকের প্রভাব কিন্তু অনেক বেশি, এবং ভার্চুয়াল জগতে আমরা এটার সাথে অনেক বেশি আঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের পূর্ববর্তী প্রজন্মের তুলনায়। আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদগণ আছেন তারা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকা এই অভ্যেস কিন্তু তাদের নেই। তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু তরুণ রাজনীতিবিদ তারা মাত্র উঠে আসছেন, তারা পূর্বে ছিলেন বিপ্লবী বা আন্দোলনকারী বা অভ্যুত্থানকারী, তাদেরকে এটা বলা যায়। কিন্তু পুরোপুরি রাজনৈতিক একটি কালচারের মধ্য দিয়ে আসা, এটাই কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটাই সত্য। তো এটি আমার স্বীকার করে নিতে ন্যূনতম কোনো আপত্তি নেই। তবে আমার কাছে মনে হয় যে সেনা সদর যে কথাগুলো বলেছে, হাসনাত আবদুল্লাহ ভাই যে পোস্টটা দিয়েছেন, সেখানে কিন্তু আসলে কথার কোনো তারতম্য নেই। এখানে সার্জিস আলম যেই পোস্টটা করেছেন, কথার তারতম্য নেই, হয়তো দৃষ্টিভঙ্গির তারতম্য তাদের থাকতে পারে। তবে আমরা মনে করি যে রাজনীতিটা আসলে ফেসবুক কেন্দ্রিক না হওয়াটাই ভালো। এখানে যদি ভুল হয় এটা ব্যক্তি বিশেষের কারণে, এটি আসলে ফেসবুকে রাজনৈতিক আলোচনা বা এত একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করাটা ফেসবুকে করাটা অনেক বেশি অনুচিত, এবং এটি আসলে দলগতভাবে আমাদের যে উঠতে একটা নতুন রাজনৈতিক দল যেটা নিয়ে মানুষেরা অনেক বেশি আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছে, সেখানে খানিকটা তো আমাদেরকে প্রভাব ফেলেই। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের সেই সামর্থ্য আছে এটাকে ট্যাকেল করার, এবং আমরা অবশ্যই যে বাংলাদেশপন্থী যে রাজনীতি প্রকৃত অর্থে বোঝায় আমরা সেটাই করতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাকে আরেকটা ছোট প্রশ্ন করতে চাই। ধরেন জনাব হাসনাত এবং জনাব সার্জিস যে সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল, এটা নিশ্চয়ই আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল।
ফলে সেই বৈঠকের পরে সে বৈঠকের ফলাফল কি হলো সেটা নিয়েও নিশ্চয়ই দলীয় পর্যায়ে আলোচনা হয়েছে। অনেকেই বলছেন, যদিও সময় খুব বড় ফ্যাক্টর কিনা আমি জানি না, মানে 11 তারিখের এই ঘটনা 21 তারিখে এসে কেন লিখলেন? এর মাঝখানে কেউ কেউ বলছে যে কোনো ধরনের সমঝোতার চেষ্টাকে আসলে হয়েছিল। আবার যখন যে টোনে আপনারা লিখলেন, বিশেষ করে সার্জিস লিখলো, একদিন বা 2 দিন পরে সেই টোনটা আবার চেঞ্জ হলো, মনে হলো যে আবার এক ধরনের সমঝোতা হচ্ছে, নাকি কোথাও আসলে, নাকি এটা কেবলই এক ধরনের তারুণ্যের উত্তেজনা? না, তারুণ্যের উত্তেজনা একেবারে এই কথা বলে এটাকে ডিনাই করার সুযোগ নেই। কারণ যে দুইজনকে প্রধানত এই জায়গায় আজকের ঘটনায় ফোকাস করা হচ্ছে, পূর্বে হাসনাত ভাই পোস্ট দিয়েছেন, আজকে সার্জিস আলম ভাই পোস্ট দেওয়ার মাধ্যমে এই যে এই মুহূর্তে মিডিয়া একটা হট টপিক হয়েছে, তাদেরকে কিন্তু আসলে বলা চলে যে তাদের কিন্তু সেই সেন্সটুকু আছে। তো 11 তারিখ তাদের মধ্যে বৈঠক হয়েছে, এটি নিয়ে অবশ্যই দলের ভেতরে আলোচনা হয়েছে, কিন্তু স্ট্যাটাস হবে কিনা এই বিষয়ে কোনো আলোচনা আসলে আমার জানা নেই। তবে সার্জিস আলম ভাই আজকে যে পোস্টটি দিয়েছেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে বিগত বেশ কয়েকদিন ধরে, বিশেষত পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনায় সেনাপ্রধানের যে বক্তব্য বা সেই যে টোন, সেটা কিন্তু আসলে তরুণ প্রজন্ম আসলে ভালোভাবে নেয়নি। শুধু তরুণ প্রজন্ম বললে ভুল হবে, বাংলাদেশের সর্বসাধারণ আসলে ভালোভাবে নেয়নি এবং নেওয়ার সুযোগও নেই। তো সেই জায়গা থেকে হয়তো তারা ভেবেছে যে এখানে কথা বলা প্রয়োজন। এখানেও অবশ্যই এটি আলোচনা হয়েই তারপরে তারা গিয়েছেন, কিন্তু সেখানে তারা দুইজনই কেন গিয়েছেন বা অন্যান্য, সেটা তো আপনার দল নিশ্চয়ই তাদেরকে মনোনীত করেছে, অন্যান্যরা কেন গিয়েছেন এটি আসলে আমার দলের একটি অভ্যন্তরীণ বিষয়। তো এখানে তো আসলে কোনো প্রকারের কোনো সমঝোতা বা কোনো ধরনের বাদানুবাদ তার সুযোগ নেই। কারণ এখানে তাদেরকে রাজনীতিবিদ হিসেবে যদি আপনি ট্রিট করেন, তাহলে তার অপোজিটে তো রাজনীতিবিদ থাকার কথা। সেনাবাহিনীর সাথে তো রাজনীতি হয় না, তাই না? এবং বাংলাদেশের যে রাজনীতি, এখানে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেনাবাহিনী তো একটা বাহিনী, তারা সেই প্রক্রিয়ার বাইরে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা। জি আনিস ভাই, খুবই স্পর্শকাতর বিষয়, যদিও বিশেষ করে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী প্রধান এবং এরকম একটি বিশাল গণ অভ্যুত্থানের পরে, কিন্তু আমাদের মাহিন সরকার তরুণ নেতা তিনি যেটি বলছিলেন যে তারা যে পরিমাণ ফেসবুক নির্ভর, নিঃসন্দেহে ফেসবুকের অনেক বড় অবদান সোশ্যাল মিডিয়ায় ছিল এবং মূলধারার গণমাধ্যমের নানা ব্যর্থতার কারণেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে মানুষের এই নির্ভরতা, আপনি গণমাধ্যমের শিক্ষকও বটে, কিন্তু সব বিষয় ফেসবুকে এই বিষয়টা আদৌ আসা উচিত কিনা সেটা নিয়ে তাদের ভিতরে পাটোয়ারি সাহেব বলেছেন এবং আরও একজন বলেছেন। ফলে কিছু সব বিষয়কে আসলে ফেসবুকে লিখতে হবে, নাকি এটা দলীয় ফোরামে আলোচনা, প্রেস কনফারেন্স বা অন্য কোনো ফোরামেও আনা যেত, নাকি এটা একটি অহেতুক বিতর্ক এবং খানিকটা বিভাজনও তৈরি হলো এর মধ্য দিয়ে? বিভাজন এবং বিতর্ক যে তৈরি হয়েছে সেক্ষেত্রে তো কারো সন্দেহ নাই, আমরা সবাই দেখতেছি। আর এটা দলীয় ফোরামে আয়োজন কথা বলা উচিত ছিল কিনা, নিঃসন্দেহে। কারণ এখন তারা তো আর সমন্বয়ক চরিত্রে, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে ফেসবুক নির্ভর বা মাহিনও বলছে যে সোশ্যাল মিডিয়া নির্ভর যে অ্যাক্টিভিটিস তাদের ছিল, সেখান থেকে তো তারা সরে থাকতে হবে এই সেন্সে যে তারা তাদের দলীয় বক্তব্য তাদের অ্যাকাউন্টে দেবে, যেটা দলের সিদ্ধান্ত। ব্যক্তির সিদ্ধান্ত যদি দিতে যায় তাহলে তো এটা ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস, তো এটা তাহলে আবার দল হিসাবে বিবেচনা করবে না। এখন দলীয় নেতা হিসেবে এইসব কথা লিখতে পারে কি না সেটা দলের মধ্যে অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হবে। কারণ আপনি দলের বাইরে গিয়ে কার সাথে, দলের সিদ্ধান্ত ছাড়া কার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, বৈঠক করছেন এবং এসে আবার লিখছেন। আবার লেখার পরে কি হচ্ছে, লেখার পরে আপনার পক্ষ নিয়ে কিছু লোক, দলেরই কিছু লোক রাস্তায় নামছে। এরপর যখন পরিস্থিতি ঘোলাটে ধরনের মনে হচ্ছে, যখন নেত্র নিউজ আবার এটা আবিষ্কার করছে যে তার সাথে কে বৈঠক করেছিল, আসলে কি সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছিল কি না, যে সবচেয়ে বড় প্রশ্ন তাকে ডেকে নিয়ে গেছিল কিনা, না সে নিজে গেছে, এটা যখন খোলাসা হয়ে গেল, তখন তাদের আরেকজন স্ট্যাটাস দিচ্ছে যে না এটা এইভাবেই ছিল না, আমাদেরকে আমরাই গিয়েছিলাম কিছু কোয়ারিজ এর ব্যাপারে জানার জন্য। তো তাহলে দুই ধরনের কথা। একটা হচ্ছে যে আগে
মানে কর্তৃত্ব পরায়ণ একটা বিষয় দেখাচ্ছে যে সেনাবাহিনী সেনাপ্রধান একটা কর্তৃত্ব নিয়ে তাদেরকে ডেকেছে এবং এটা ভারতের ডিজাইন একটা বিষয়, একটা পার্টিটাকে রিফাইন করতে হবে, এটা যে তারপর এটাকে ইলেকশনে আনতে হবে, তার মানে হচ্ছে একটা চাপিয়ে দেওয়া বিষয় মনে হচ্ছে। কিন্তু আবার সাজিশের বক্তৃতায় যেটা স্টেটমেন্টে যেটা দেখা যাচ্ছে, না আমরা আলোচনা জন্যই গিয়েছিলাম, আমাদের কিছু কোয়ারি ছিল এবং সেই বৈঠকে আমরা তিনজনই ছিলাম, আমাদের সাথে এই কথা হয়েছে। তবে অস্বীকার করছে না, এটা সেনা দপ্তর থেকেও অস্বীকার করা হয় নাই যে তারা এই রাজনৈতিক দলের রিফর্মস নিয়ে কথা বলে নাই, সেখানেও বলা হচ্ছে। কিন্তু সেখানে ওনারা ওইটা অস্বীকার করে না, বলা হয় নাই, তারা তা অস্বীকার করছে না। কিন্তু এবং সার্জিসের কথাবার্তায় তো এটা ক্লিয়ার যে এটা সেনাপ্রধান একটা অভিভাবক সুলভ একটা ইয়েতে বলেছেন এবং এটা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না বা তাদের সংস্থারও কোনো সিদ্ধান্ত না, যে বলছে যে আমাদের নির্বাচনটা গ্রহণযোগ্য হয় যদি আরও পার্টিসিপেটরি হয়, যদি সবাই ইনক্লুসিভ ইলেকশন হয়। আর দ্বিতীয়ত এই রাজনৈতিক দলটার যারা কোনো অপরাধে জড়িত নয় তাদের তো অধিকার আছে যে এই রাজনীতি করার, তারা যদি রিফাইন হয়ে আসতে পারে। কিন্তু মূল সমস্যা দেখা দিয়েছে যে রিফাইনের যে কথাটা উঠছে সেটাই তো একটা ফাঁদ এবং সেটা একটা ফেক বিষয়। কারণ হচ্ছে এই দলটা শেখ হাসিনার এবং শেখ হাসিনা এখনও সভাপতি, কিন্তু এখানে যে দুইটা নাম এসছে আপনি খেয়াল করে দেখেন, একটা শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আর সবচেয়ে ফজলে নূর তাপসের নামও এসছে। হ্যাঁ, সবচেয়ে বিতর্কিত এবং যেটা আসছে সেটা হচ্ছে ফজলে নূর তাপস, যে শেখ পরিবারের একজন সদস্য এবং বিতর্কিত, তাকে তার নানা বিশেষণ এগুলো বলে শেষ করা যাবে না। এই শেখ পরিবারের সবচেয়ে মানে নটোরিয়াস যেগুলোকে চিন্তা করা হয় ওই পরিবার থেকে আসা, এই যে আওয়ামী লীগ ধ্বংসের মূলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত বদনাম তাদের তরফ থেকে আসে। সো তারা যখন এখানে থাকে তার মানে হচ্ছে এটা তো রিফাইন্ড কোনো দল হচ্ছে না, তাহলে এটাও একটা ভেগ বিষয়। আর যদি এই সেনা তরফ থেকে বলাও হয় তাহলে একে চিন্তা করে আমার মনে হয় না যে, কারণ তার বিরুদ্ধে তো অলরেডি মামলা আছে, তারা জানে। তো সার্বিকভাবে আমার মনে হয় যে পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত ক্যাম্পেইন, এটা প্রশ্নের মুখে ফেলা। সেই প্রশ্নের মুখে কাকে ফেলা? সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে। কারণ এরা, আমরা যদি গত 7 মাসের কার্যক্রম দেখি, আপনি খেয়াল করে দেখবেন যে এরা সরকারের নানা কাজে কর্তৃত্ব ফলাচ্ছে সব জায়গায়, এবং তারা সরকারের মধ্যে থেকে এবং সরকারের বাইরে থেকে দুইভাবে কর্তৃত্ব করছে। এরা সরকারের মধ্য থেকে আবার এই স্ট্যাটাসের সমর্থন করে স্ট্যাটাস দেয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সরকারের উপদেষ্টা সজীব একদম সঙ্গে সঙ্গে ওইটা ছেড়ে দিয়েছে যে সেনাবাহিনীর প্রধান বুকে পাথর নিয়ে এটা মেনে নিতে হয়েছে। তার মানে এটা কত ওয়েল প্ল্যান্ড যে এখানে মানে যাকে ওরা আঘাত করতে চাচ্ছে সেই জায়গায়। সো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে তারা ভিতরে থেকে এবং বাইরে থেকে দুই জায়গায় কিন্তু একই চরিত্র ধারণ, একই প্লে করছে। কিন্তু একটা নির্দলীয় সরকারের প্রতিনিধি হিসাবে তারা এটা করতে পারে না। আবার তারা দুইজন আবার বলছে যে তাদের দল বলছে যে নাহিদ বলছে যে তারা এটা রাষ্ট্র ইয়ের সাথে এটা মানেন না। তো মানে নাহিদ একটা দলীয় প্রধান হিসেবে বলতেই পারেন, এটা তার রাইট আছে, কিন্তু সেটাকে আবার সমর্থন করছে ওই দুইজন উপদেষ্টা। তার মানে কি? তা এরা কি সরকার, এরা কি দল, এরা বাইরের কোনো ইয়ে নেই, এরা কি সরকারি দল? সো সার্বিকভাবে মনে হচ্ছে যে একটা যে ক্যাম্পেইনটা করা হচ্ছিল সেটা আমি মনে করি যে ওনাকে মেলাইন করা, ওনাকে ভারতকে ট্যাগ দেওয়া। দেখেন জুলাই আন্দোলনে তারা জড়িত ছিল, আজকেও যদি আপনি খেয়াল করেন জুলাই আন্দোলনের যারা আহত তাদের নিয়ে ইফতারের দাওয়াত হয়েছে। এটা যদিও এটা আগে থেকে প্ল্যান ছিল, আমি জানি না এখানে নাহিদ এবং ওনারা কেউ জাননি বা দাওয়াত পেয়েছেন কিনা আমি সেটা জানি না। যদি দাওয়াত পেয়ে থাকেন, যদি না গিয়ে থাকেন তাহলে সেটা আরেকটা কোয়েশ্চেন। বাট এটাতে কি দেখা যায়? সেনা প্রধানের আন্তরিকতাটা আছে, জুলাই অভ্যুত্থান, জুলাই চেতনাকে উনি ভুলে যান নাই, যেটা ওনার উপর ট্যাগ দেওয়া হচ্ছে। উনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, পুনর্বাসন করতে চাচ্ছে এবং উনি বিদেশি প্রেসক্রিপশনে এটা করতে চাচ্ছে। এটা মব লাগিয়ে দেওয়া। আমি বলবো যে ওরা বিদেশে এদের মুরব্বী যারা আছে তাদের পরামর্শ এবং এখানকার একটা দলের তারা এখন আর ছাত্র নাই, তারা এখন একটা দলের নেতৃত্ব নিয়েছে। তো তাদেরকে আরও বেশি
ম্যাচিউর হতে হবে, কারণ আমাদের সাথে তাদের সাথে নয়, শুধু জাতির সাথে আমরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুরো দেশের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারি না। জি আপা, তার মানে হচ্ছে যে স্পষ্টতই একটা বিভাজন, ঐক্যের বিপরীতে একটা বিভাজন কখনো কখনো তৈরি হচ্ছে। ধরেন মাহিন্দের ডাকে জুলাই বা আগস্টে যেভাবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসছে, এখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সহ বিভিন্ন যেসব ইস্যুতে ডাকছে, মানুষের উপস্থিতি বা সংখ্যা কমছে। তার একটা বড় কারণ সম্ভবত বিএনপি সমর্থিত বা বিএনপি মনারা হয়তো সরাসরি মাঠে নামছে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো নামছে না। ফলে এই বিভেদ বা এই বিভাজন হলে আসলে কার লাভ, এবং জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটাও খানিকটা নষ্ট হয় কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, কার লাভ কার লস, কতটুকু লস, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। এই কথাগুলো আপনার এই 7 মাস যাবত আমরা বলছি, এবং আমি অনেকখানে বলতে গিয়ে আমি একদম এই ছাত্রদের আমি শত্রু হয়ে গেছি। এই সত্য কথাগুলোই বলছিলাম যে তাদের অভিজ্ঞতা নাই। এটা হচ্ছে প্রথম যে সমস্যাটা, যে কথাটা আজকে স্বীকার করলো যে ফেসবুক আর বাস্তব জীবন এক জিনিস না। ফোনে অনেক কিছুই হয়, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। আপনাকে 1 মাইল হেঁটে যেতে বা রিক্সায় যেতে বা গাড়ি যেতে আপনাকে যেতে হবে। এটা ফেসবুকে বলে দিলাম আর সেন্ড করে দিলাম হয়ে গেল, হয় না। তো সেইখানে আমরা বলেছি তাদেরকে, তখন তারা মনে করেছে যে যাকেই আসতে বলতাম সেই আসতো, মানুষ চলে আসতো, খাবার চলে আসতো, এইসবের তো সমস্যা ছিল না জুলাইয়ের অভ্যুত্থানে। কিন্তু এখন তারা মনে করেছে যে বাংলাদেশটা বোধহয় এরকমই হয়ে গেল। আমাদের যে সিস্টেম লসের দেশ, প্রত্যেকটা সেক্টরে ক্ষেত্রে অনুপরমাণুতে সিস্টেম লস, এটা একদিনে হয় না। আর তারপরে যদি অনভিজ্ঞ মানুষ থাকে তাহলে তো বলার বাহুল্য। আপনি দেখেন যে কাজটা গত 2-3 দিন আগে ঘটে গেছে বা ঘটানো হয়েছে, তারা নিজেরাই বুঝে হোক না বুঝে হোক, তাদের এখানে অবশ্যই বয়সটা একটা ব্যাপার। তাদের যদি আরও ঘাত প্রতিঘাতে আসতো তাহলে এটা বুঝতো না। পিছন থেকে তো বিএনপি সহ সমস্ত বাংলাদেশের যত রাজনৈতিক দল, যত বুদ্ধিজীবী মানুষ, যত রকমের শিক্ষক, ওনাদের মতো যারা যেভাবে পেরেছে সবাই সহযোগিতা করেছে, যে কারণে তারা বুঝে নেয় যে বাস্তবতাটা কী জিনিস। এই যে আপনি বললেন যে বিএনপি কি তাহলে পিছন থেকে সরে গেছে? বিএনপি পিছন থেকে সরে যেতে হবে কেন? বিএনপি তো বেসিক আলাদা আরেকটা দল। সে তো এমনিই নিজেকে এখন গুছাবে, সামনে ইলেকশনের ব্যাপার। তো নিজেকে যখন গুছাতে যাবে তখন আপনি কয়দিন, আমি মানে গ্রামে যেটা বলে মাগুন কামলা, আমি কয়দিন দিব? আমার নিজের যখন প্রয়োজন পড়বে তখন তো আর আমি তাদেরকে দিব না। সো এই জায়গায় তাদের এই গ্যাপটা, আমরা এই কথাটা বলেছি যে রেভলিউশন প্রতিদিন হয় না, 10 বছর 20 বছর 25 বছরে একবার হয়, কিন্তু রেভলিউশন প্রতিদিন থাকেও না। ওই যে চল রাজুতে, এটা বললেই যে রাজু ফিল আপ হয়ে যাবে সবসময় তা কিন্তু না। এখন তাদের মধ্যে 4-5টা গ্রুপ হয়ে গেছে, আরও দল আসতেছে শুনতেছি এরকম। আবার যারা বাম ঘরানার তারা এখনও তাদের সাথে অ্যাড হয় নাই, তারাও নতুন দল বানাবে। তো এই যে এই দ্বিধাভাজন, এটা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের এখন প্রতিযোগী। আমি এনিমির কথা বাদই দিলাম, কম্পিটিটর প্রত্যেকে তো কম্পিটিটর। আরেকজন তো নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা বলে দিবে না। এটা তো শেখ হাসিনার প্রশ্ন উত্তরের না যে ফাঁস হয়ে যাবে, সবাই পাস করবে। তো এখন তাদেরকে যে কাজটা তারা করেছে, যে ঘটনাটা আজ থেকে আরও ধরেন মাসখানেক আগে সেনাপ্রধান যে একটা বক্তব্য রেখেছিলেন, উনি কিন্তু একটা জায়গায় বলেছিলেন স্পষ্ট যে বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না। কাদা ছোড়াছুড়ি যত করবেন এই দেশের সার্বভৌমত্ব নিয়ে তত সমস্যার সম্মুখীন হবে। তো ঘটনা তো তাই ঘটে গেল। এই যে সামান্য নিজেদের মধ্যে রাজনীতি না করে যে অবস্থা হয়, সেনাপ্রধানকেও তারা রাজনীতিক একটা প্রতিপক্ষ বানিয়ে ফেললো। তারা তো প্রতিপক্ষ না। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, আমি রাষ্ট্রবিজ্ঞানের 2 কলম পড়ালেখা করা মানুষ হিসেবে বলছি, এরকমই হয়। যদি ঘটনা সত্য হয় তাও এরকম হয়, যদি ঘটনা অসত্য হয় তাহলে তো বলার অপেক্ষাই থাকে না। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে সেনাপ্রধানের তো তাদের ডাকার কথা না, কারণ তার গোয়েন্দা সংস্থা এত বেশি। যে কোনো রাজনৈতিক দল, বিএনপি, আমি বিএনপির প্রতিনিধি বা আমার দলের সিনিয়র কাউকে ডাকলে আমি তো অবশ্যই কিছু না কিছু শুনতাম, এত বছর এই দলটা করি। তো ডাকলে তো আগে বিএনপিকে ডাকবে, ডাকলে তো আগে আরও অন্য দলকে ডাকবে, তাদেরকে তো ডাকার কথা না। তাও আবার খোদ সেনাপ্রধানের।
এখানে তো যে কোনো গোয়েন্দা সংস্থার যে কেউ, তাদের পিছনে, প্রত্যেকের পিছনে গোয়েন্দা সংস্থা লাগানো আছে। কখন কোনখানে কয় টাকার তসরুপ করছে, কি করছে দেখেন না, মুখস্থ কথা বলছে, খয়ের মতো ফুটছে রাজপথে, ফেসবুকে, সব জায়গায় সয়লাভ হয়ে গেছে। তো সেই জায়গায় তারা তো তুড়ি ঘুরালেই চলে আসে কথা। এখানে তো ডেকে নিয়ে যে এইভাবে করার কথা না, তা আবার খুদ সেনাপ্রধান। ওইখানে একটা লাইন আসছে, লাইনটা যদি সত্যি হয় যে তোমার যত বয়স না তার চেয়েও বেশি, 40 বছর আমার চাকরির বয়স, তো যদি তাই হয় 40 বছরের একটা মানুষ তো এই পচা শামুকে পাকাটার কথা না। এই 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 জায়গাটা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, খুদ সেনাপ্রধান মানে কি, রানিং সেনাপ্রধান মানে সমস্ত সেনাবাহিনীর কর্মচারীদের সে হলো গিয়া শীর্ষ কর্মকর্তা, এবং তাকে কিছু বলা মানে সমস্ত সেনাবাহিনীকে বলা। একমাত্র বাংলাদেশের একমাত্র সেক্টর যারা কিনা নিজেরা শপথ নেয় যে আমরা দেশকে বাঁচানোর জন্য মৃত্যুকে আমরা বরণ করে নিতে রাজি। আর কিন্তু কোনো চাকরি কিন্তু এটা বলে না যে মৃত্যুকে আমি বরণ করে নিব। আমি বলবো দেশের অনেক কিছু আমি গোপন রাখতে পারি, গোপন রাখবো, 2টা শপথ হয়। কিন্তু এই শপথটা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীতেই হয়, যে যারা আমার জন্য মৃত্যু পর্যন্ত জীবন দিবে আমি তাদেরকে এত সস্তায় হালকায় বিক্রি করে দিব, এত হালকায় তাদেরকে আমি রাস্তায় নামায় দিব। যদি বলেও থাকে ঘটনাটা, যে এরকম যদি ঘটনা ঘটেও থাকতো, তবুও তো যদি একটুখানি মাথায় যদি বুদ্ধিটা যদি চর্চা হতো, তাহলে এই কথাগুলো বলার আসার কথা না। আবার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি নির্বাচনই একমাত্র সমাধান? এবং নির্বাচন নিয়েও নানান মত দ্বিমত, ঐক্যমত কমিশনের সঙ্গে আজকে বিএনপি, সিপিবি এবং জাতীয় নাগরিক পার্টি তারা যে গিয়েছে সেখানেও নিজ নিজ মতামত দিয়েছে। ফলে নির্বাচন ছাড়া আর কি কোনো সমাধান নেই? সেই প্রসঙ্গে আমরা কথা বলবো, তার আগে একটা বিরতি নিয়ে দর্শক ফিরছে একটু পরে। দর্শক একবার স্বাগত 24 ঘন্টায়। মাহিন সরকার আছেন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। মাহিন, আমরা কথা বলছিলাম যে নির্বাচন দিলেই মানে নির্বাচনেই আসলে এই সমস্যার সমাধান কিনা, অথবা নির্বাচন ছাড়া কোনো সমাধান আছে কিনা। ধরেন আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আপনাদের যে বৈঠক, সেইখানে আপনারা গণপরিষদ নির্বাচন চেয়েছেন, নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের সাথে মিলে নির্বাচনের কথা বলছেন, আবার ভোটারের বয়স 16 করার কথা আপনারা বলছেন, এমপি হওয়ার জন্য যারা প্রার্থী তাদের বয়স 23 করার জন্য বলছেন। এই প্রস্তাবগুলোর আসলে বাস্তবসম্মত ভিত্তি কি? ভোটারের বয়স 16 হলে কি, যেহেতু আপনাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে তরুণরা, কিশোররা, স্কুল কলেজ, তারা আপনাদের টার্গেট, 23 কি জন্য বলছেন? যে না, আপনারা যারা আন্দোলনের সমন্বয়কারী ছিলেন বা নেতৃত্বে ছিলেন তারা এমপি হতে পারবেন দ্রুত, নাকি এর পিছনে অন্য কোনো যুক্তিও আছে? আসলে না, এখানে আসলে 25 বছর এমপি ইলেকশন করার আর কি বয়স নির্ধারণ করা ছিল, এটির আসলে ভিত্তি কি? মানে 23 হলে কি সমস্যা? আসলে এটা আমরা মনে করি যে একেবারেই মনস্তাত্ত্বিক, এবং আমরা 23 অনেকে শিক্ষার্থী থাকে, এটি সম্ভবত একটা যুক্তি ছিল যে পড়াশোনা শেষ হয় না আমাদের দেশে। পড়াশোনা শেষ হয় না, কিন্তু পড়াশোনা তো অনেকে শেষও হয়। এখন শিক্ষার্থী যার শিক্ষা জীবন শেষ, পরিপূর্ণভাবে তার শিক্ষা লাভ সে করেছে, সে তো কেন নির্বাচন করতে পারবে না, এটাও একটা প্রশ্ন। তারপর ভোটারের বয়স 16। দেখুন, এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে তাদের কিন্তু সাইকোলজি অনেক বেশি অ্যাডভান্সড অন্যদের চাইতে, মানে অন্য প্রজন্মগুলোর চাইতে। হয়তো আমাদের পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা আমাদের চাইতে আরও বেশি অ্যাডভান্সড হবে। তো সেই জায়গা থেকে তাদের যে বুদ্ধিমত্তার জায়গা বলি বা তাদের চিন্তার জায়গা বলি, তারা অনেক বেশি পরিণত, কোনো ক্ষেত্রে আবার বিপরীত আছে। তবে গণতান্ত্রিক অধিকার 16 বছর বয়সে প্রয়োগ করা, এটির পিছনে এটি একটা শক্ত যুক্তি অবশ্যই আমরা মনে করি, যে যেহেতু এই বয়সের যারা আছে এই যুগে তারা অনেক বেশি অ্যাডভান্সড, তারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম। তাহলে এটা 16 কেন? এটা তো ধরেন 12 বা 14 বছরের একটা মানুষও তো অনেক অ্যাডভান্স, মানে আপনি যদি প্রযুক্তির কল্যাণের কথা বলেন। না, একেবারে যারা, সেটা তো একেবারে শিশুর পর্যায়ে চলে যায়, তাই না? তো একটা নির্দিষ্ট বয়স তো লাগে, সেই জন্য আপনারা 16 বলছেন। আমরা আমাদের জায়গা থেকে। আর নির্বাচনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচন আপনারা চাচ্ছেন, তারপরে আপনারা বলছেন যে নতুন সংবিধান প্রণয়ন, এইটা আসলে এই অবস্থানে আপনারা আসলে কতখানি
রিজিট করতে পারবেন বা স্টে করতে পারবেন? আমরা বিশ্বাস করি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান যখন হয় তার মাধ্যমে পূর্বের যে সংবিধান বলি, পূর্বের যে গণবিরোধী বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, সেগুলো কিন্তু চেঞ্জ আসে এবং সংস্কারই আলটিমেটলি একটি সমাধান। এবং আমরা চাই যে সংস্কারটা পরিপূর্ণভাবে হোক। এখন যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণ আমরা মনে করি যে বাধা পেতে পারে। আমরা যখন 5 আগস্ট পরবর্তী এই সরকার গঠন হতে দেখি তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয়েছিল যে একটি জাতীয় সরকার করা। তো জাতীয় সরকার যদি করা হতো তাহলে আজকে হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তো সেইখান থেকে রাজনৈতিক দলগুলোরও আমার মনে হয় যে এখানে কিছুটা দায় নিয়ে এই গণপরিষদ নির্বাচনের কথার সাথে বাস্তবতার সাথে তাদের একমত হওয়া উচিত। কেননা গণ অভ্যুত্থানের যে ফসল বা ফলাফল সেটি যদি পরিপূর্ণভাবে জনগণ ভোগ করতে চায় তাহলে কিন্তু গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। এবং সংবিধান যে সংস্কার, দেখুন সংবিধানের যে আপনার তো সংস্কার না, আপনার পুনর্লিখনের কথা পুনর্লিখন সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। কারণ এই সংবিধান আসলে বাংলাদেশের যারা আপামর সাধারণ জনগণ তাদের জন্য অনেক বেশি দুর্বোধ্য। শুধু দুর্বোধ্য ভাষার দিক থেকে নয়, এটি কিন্তু আমরা যদি 4টি মূলনীতির দিকে তাকাই তাহলে কিন্তু এটি বাংলাদেশের সামগ্রিকতাকে কখনোই ধারণ করে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা যে এই গণ অভ্যুত্থান হয়েছে এখানে সকল শ্রেণী পেশার মানুষ এসেছে। এখানে আপনি শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদ বলে যারা অবাঙালি বাংলাদেশে আছে তাদের অধিকারকে আপনি হরণ করতে পারেন না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। জি আনিস ভাই, সংবিধান পুনর্লিখন এবং গণপরিষদ নির্বাচন কতখানি প্রয়োজনীয় আজকের বাস্তবতায়, যেটা এনসিপি দাবি করছে? সংবিধানে অনেক কিছু পরিবর্তন করা যায়, সেই জন্য পুনর্লিখন তো কোনো জরুরি না, এটা অধ্যাদেশ দিয়ে করতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সংবিধান অনেক লিবারেল, অনেক পৃথিবীর অনেক সংবিধানের থেকে যথেষ্ট ভালো, এবং সেটার পর্যালোচনা করে আমাদের 2-4 জায়গায় যেখানে পরিবর্তন করা সেটা আমরা করতে পারি। এটা এমন কোনো কঠিন বিষয় না। এটার জন্য পুনর্লিখন করতে হবে কেন? পুনর্লিখনের কোনো জরুরি না। এবং আমাদের যে মূল যেই স্তম্ভ সেই জায়গাতেও আমাদের কারো কোনো বিরোধ নাই। এখানে আপনি নতুন করে যে প্যারা আনতেছে যে আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে, আবার ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, তো কিসের এগুলা? এই তো নতুন কি এখানে দিচ্ছে? রাষ্ট্রের নাম এই করবে সেই করবে, 2-4টা বিষয় আছে, হয়তো আছে, এটা ভালো কিছু না। কিন্তু মূল সংস্কারের জায়গা কোথায়? সংস্কার তো আমাদের ব্যক্তি জীবনে অনেক জায়গায় রয়ে গেছে, যেখানে যেখানে আমরা চেঞ্জ আনতে পারি সেই জায়গাগুলোতে যেতে হবে। সে আইনগুলো আছে, নানা আইন আছে, বছরের পর বছর যন্ত্রণা দিচ্ছে মানুষকে, সেই জায়গাগুলোতে যেতে হবে। তারপর আমাদের নির্বাচন পদ্ধতিতে যে পরিবর্তন আনতে হবে। নির্বাচিত সরকার একটা স্বৈরাচারী হিসেবে দেখা দেয়, সেই জায়গাগুলো চেঞ্জ কিভাবে করা যায়? গণপরিষদ করলে কি সেটা সমাধান? গণপরিষদ একটা ফাউল টক, এটার কোনো মানে নেই, এটা কোনোদিন হবেও না, বলে যাবে। এবং এটা একটা অহেতুক বিতর্ক তৈরি করা, আনা এটাতে এনে একটা রাজনীতিতে, কারণ ওদের আর কোনো ইয়ে নাই, এখন কোনো ইস্যু নাই। তো ইস্যু নাই, তো গণপরিষদ একটা আছে। গণপরিষদ হলো কি না হলো কি? গণপরিষদ হইলো তো আমি তো এই যে ইয়েগুলা, আপনি চার্টারের সবগুলো বিষয়ে আমি একমত না, তো গণপরিষদে যে কী করবেন সেখানে? আমরা তো একমত হয়ে যাচ্ছি না এখানে। আর আমরা যদি একমত হতে পারি, এই যে ওনারা আজকে যে বিষয়গুলো একমত হলেন, বিএনপি একমত হলো, তো সবগুলো একমতের জায়গা থেকে আমরা জুলাইয়ের একটা চার্টার করতে পারি যে জুলাইতে আমরা এই ঘটনাগুলো, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ায় থাকবে। যে সরকার এখন যে আছে তারা কিছু করে যাবে, নতুন সরকার যারা আছে তারা কিছু করে যাবে। কারণ আমরা যদি একমত হয়ে যাই তাহলে তার কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি এমন কিছু চাপিয়ে দিলেন, সেটা তো সরকার পরিবর্তন করে যে আসবে সে বলতে ফেলে দেবে। কারণ ফেলে না দেওয়ার জন্য কি কি করা যায় সেই জায়গাতে হতে, এটা যে গণপরিষদ দিয়ে করতে হবে নট নেসেসারি না। তো এই জায়গাগুলোতে আমরা যদি, আমি মনে করি যে সরকার কিছু বিষয় আছে অধ্যাদেশ দিয়ে করতে পারে, কিছু বিষয় আছে পরে সরকার পার্লামেন্টের জন্য রেখে দিতে পারে। জি মনে আপা, আপনারা বরাবরই একটা নির্বাচনের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে কি আপনারা একটা গতানুগতিক
তত্ত্বাবধায়ক সরকার মনে করছেন, যে কারণে আপনারা মনে করছেন নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে? বিপরীতে এখন জাতীয় নাগরিক পার্টি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরাবরই তারা যেটা বলে আসলে তারা একটা রাষ্ট্র সংস্কার চায়, একটা ম্যাসিভ সংস্কার চায়, যেন আর কেউ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, আর কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। এখন সেটি সংবিধান পরিবর্তন না করলে সেটি আসলে কিভাবে সম্ভব? মানে বিএনপি ক্ষমতায় আসলে বা নির্বাচন অন্য কেউ ক্ষমতায় আসলে তারা যে আবার আওয়ামী লীগের মতো বা সেই একই রকম আচরণ করবে না তার নিশ্চয়তা সম্ভবত কোন সরকারকে, অন্তত পক্ষে ইন্টারিম গভর্নমেন্টকে সবকিছুর ফয়সালা করার দায়িত্ব কেউ দেয় নাই, রাষ্ট্র দেয় নাই, জনগণ দেয় নাই। কে দিল এটা? এটা তো আপনি যদি লিগ্যালিটির প্রশ্ন আনেন তাহলে তো এটাও তো একটা প্রশ্নবিদ্ধ জায়গা। তো প্রশ্নবিদ্ধ জায়গাটা ধরেন তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু আপনার আইনের সংশোধনী ছিল, তারপরে আবার সংশোধনী হয়ে ওটা বাতিল হয়েছিল, আবার সংশোধনী হয়ে সেটা আবার আগের জায়গায় ফেরত এসেছে। বাট এটা তো এখনো কোনো সংশোধনী না, কিন্তু এটা লাইক তো এরকমই সরকার, যে সরকারটা জনগণের ভোট ছাড়া এবং ওই টাইমটায় আপৎকালীন সময়ের জন্য, আপৎকালীন সময় কত দিন হতে পারে? আপৎকালীন সময় একটা যুদ্ধবিগ্রহ দেশও তো 6 মাস, 1 বছর, 3 মাস, 2 মাস এমন থাকার কথা। তো আপনার আপৎকালীন সময়টা যদি আপনার বছরের পর বছর হয় তাহলে তার ওইটা আপদ থাকে না, এবং ওই আপদটাই আজীবন থাকে। আরেকটা জিনিস যেটা বললেন যে সংস্কার, রাষ্ট্র সংস্কার চায়। রাষ্ট্র যদি সংস্কার যদি চায়, কেউ বা কেউ, নতুন দল, পুরানো দল, আরও কেউ যদি চাইতেই পারে, সংস্কার তো একটা আবহমান কাল থেকে চলে আসছে, এটা একটা রানিং প্রসেস, এটার কোনো সমাপ্ত নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা সংস্কার থাকে না, সংস্কার হচ্ছে চলমান। তো সংস্কার আর নির্বাচনটাকে মুখোমুখি করায় দিবেন তাহলে তো হবে না, আপনাকে নির্বাচনে আসতেই হবে। যে কথাটা বিএনপি বলে আসছে, যদি এতদিন নির্বাচন হয়ে যেত, 3 মাস যদি তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমায় থাকে, না হয় এই সরকারের 6 মাস থাকতো, না হয় 4 মাস থাকতো, না হয় 7 মাস, 8 মাস, 9 মাস থাকতো। তা এই যে এটা তো তাদের বলতে হবে। তারা আজকে একরকম বলছে, কালকে আবার আরেক রকম বলছে, পরশু যদি তবে কিন্তু বলছে, এরকম করে তো হয় না। তারপরে যেটা বলা হয় যে এই যে সেনাবাহিনী নিয়ে এত কিছু হুলস্থুল কাণ্ড, এটার পিছনেও নির্বাচনকে পিছানোর একটা চাপের জন্য এই কাজটা করছে। এখন বাচ্চার হাতে যদি আমি বন্দুক তুলে দেই তাহলে তো তাকে নিরপেক্ষভাবে গুলি করতে আমি বলতে পারি না, সে সামনে যাকে পাবে তাকে গুলি করবে, কারণ তার কোনো না, সে জানে না এই গুলি দিয়ে কী হয়, আর গুলি কোন দিকে মারলে কোন দিকে যায় তার কোনো অভিজ্ঞতা নাই। সো দ্যাট এইখানে আমি গুলি উঠিয়ে দিয়েছি। তো এই গুলিটা যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ নির্বাচনবিহীন এই গুলি যতক্ষণ থাকবে দেশের জন্য কিন্তু ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। এবং ওই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করবে, রাত 3:30টায় প্রেস কনফারেন্স ডাকবে, অথচ বলবে যে দেশের অবস্থা আগের চেয়ে ভালো। তা এটা তাহলে 3:30টায় তো ডাকার প্রশ্ন ছিল না, দরকার ছিল না। 3:30টায় ডাকার অর্থই হলো কি দেশের অবস্থা আগের চেয়ে খুবই খারাপ অবস্থা, যে কারণে আমাকে এই সময়টা বেছে নিতে হয়েছে। তো এই জায়গাগুলো বিএনপি এতদিন বলেছে, বিএনপির সাথে সাথে অন্য অনেক দলই বলে। এখন যে বা যাদের ব্যক্তি কারো যদি তাদের দরকারে মানে মনে করে লাভ আসলো, 16 বছর দিলে তাদের লাভ হতে পারে, এত সহজ না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নামে একটা শব্দ আছে, যারা কিনা অনেক দিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, অস্বীকার করব না। বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে তাদের প্রভাব এখন কম, অস্বীকার করব না। কিন্তু সারা বাংলাদেশে যদি আপনি খবর নেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র দলের নেতা, আপনি একদিক থেকে হিসাব করলে আরেক দিকে আপনি পিছনেরটা খুঁজে পাবেন না। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট খুঁজে পাবেন না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে মিছিল করতাম আমাদের সময় আরো 20-25 বছর আগে, তখন ওই মধুর ক্যান্টিন থেকে এ মাথা ও মাথা সব গোল হয়ে যেত, তারপরেও কিন্তু এটা শেষ হতো না। তো তখনকার সময়ের চেয়ে এখন আরো এই জায়গাটাই বেড়েছে বলতে পারেন। ওই বেসিক ওই জায়গায় পতিত সরকার যেতে দেয় নাই। হ্যাঁ, এটা পতিত সরকার যেতে দেয় নাই, পতিত সরকার টর্চার করেছে, পতিত সরকার আমাদের গুম করেছে, খুন করেছে, আয়না ঘর বানিয়েছে বলেই কিন্তু আমরা ছাত্রদেরকে সামনে দিয়ে আমরা পিছনে ছিলাম। আপনি কি ছাত্র দলের এই ধরেন বিশালতা, তাদের শক্তিমত্তা, তাদের সাংগঠনিক শক্তি, এগুলো দিয়ে কি আসলে মূলত মাহিনদেরকে ভয় দেখাচ্ছেন, নাকি কি বোঝাতে চাচ্ছেন সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখি, বিরতির পরে আমি এখন একটু একটা লাইনে বলি, আমি একদমই কোনো ভয় দেখাচ্ছি না, আমি ওদের বন্ধু হিসেবে কথা বলতে চাই। যতটা বন্ধু হিসেবে তারা ভাববে,
বাস্তবতা এখানে একটা কলম আছে, যতক্ষণ এটা ভাববে, এখানে যদি কেউ বলে যে এখানে 1 ডজন কলম আছে, ও যতক্ষণ ভাববে তারা ততটাই ভুলের মধ্যে থাকবে। আমরা চাই যে এই জায়গাটা তারা বুঝুক, তারা আমাদের কম্পিটিটর না, কখনোই এই মুহূর্তে আমরা কম্পিটিটর মনে করি না, আমরা আমাদেরকে আরেকটা সহযোগী ভাই হিসেবে, আরেকটা নতুন দল হিসেবে ওয়েলকাম করেছি। আমাদের নেতারা প্রত্যেকটা প্রোগ্রামে তাদের প্রোগ্রামে যাচ্ছে। একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আমরা ঐক্যমত প্রতিষ্ঠা কতদূর সেটি নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নীলোফার চৌধুরী মনি আছেন আমাদের সঙ্গে। আপা, আজকে বিএনপি যে ঐক্যমত কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে, সেখানে বিএনপি অনেকগুলো বিষয়ে আপত্তি জানিয়েছে। 71 আর 24-কে এক কাতারে না রাখার কথা বলেছে, গণপরিষদ তারা চায় না, নাম বদলে আপত্তি, সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি আছে। ফলে কারো কারো ধারণা যে বিএনপিকে এই সরকার বা সংস্কার কমিশন বা অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিচ্ছে, বেশিরভাগগুলোর সঙ্গে আসলে বিরোধিতাই করতে চায়। না, এটা বিরোধিতা কেন করতে চাবে? এই যে আমার সহ আলোচক আনিস ভাই, উনি নিজে যখন বললেন যে গণপরিষদ নির্বাচন, উনি একটা শব্দ বললেন, আমি শব্দ নাই বলি, তো এই যে এই টাইপের, উনি তো কোনো দল করে না, উনি তো সাধারণ বুদ্ধিজীবী। তো সেই জায়গায় মানুষের তো একটা অভিব্যক্তি থাকবে। বিএনপি একটা বড় দল, সেখানে তাদের একটা হিসাব নিকেশ আছে সব জায়গায়। তো এই জিনিসগুলা মূল মন্ত্র বললেন যেটা, তারপরে আপনার নির্বাচনটা গণপরিষদের, তারপরে হলো যে বেশিরভাগ যেটা রাষ্ট্রের নাম চেঞ্জ করা, এগুলো তো আসলে রাষ্ট্রের নামটা আপনি দেখেন যেটা যেভাবে চেঞ্জ হয়ে আসছে, ইংরেজি শব্দ কিন্তু একই, বাংলায় গিয়ে ওইখানে একটা চেঞ্জ আসছে। তো পিপল রিপাবলিকস, এটা কিন্তু এটা একই জিনিসের বাংলা। কিন্তু প্রজাতন্ত্র বললে মনে হয় না যে ধরেন আপনি যখন এমপি হবেন মনে হয় যে আপনি রাজা, আমরা যারা না, এটা আমি নিজেও অনেকখানে বলেছি, কিন্তু একই তো মিনিংস একই রেখে আপনি এখানে দুইটা করছেন, এটা তো অন্যভাবেও এটা হওয়া যায় না। তার মানে তো বলেন নাই বিএনপি যে ওই নামটাই থাকতে হবে। তো সেটা তো একটা আলোচনা সাপেক্ষে, যে প্রজা কেউই হতে চায় না, আমরাও হতে চাই না, বিএনপি হতে চায় না। সো ওই জায়গাটাই কি হতে পারে, তাদের ওই নামটা পছন্দ হতে হবে, নট নেসেসারিলি সেইখানে কি হতে হবে সেটা নিয়ে আলোচনা। এই আলোচনাগুলো তো আমরা আগেই বলেছি যে যখনই সংস্কার নিয়ে বসছেন এনারা, সঙ্গে যদি রাজনীতি নেতৃবৃন্দের মধ্যে যদি একটা অপশন থাকতো যে তারাও একটা পর্দার আরেকটা পোর্শনে তারা থাকলো, কি হচ্ছে এখন এত নাম্বার দিয়ে আমরা আলোচনা করছি, তখন কিন্তু সাথে সাথে অনেক কিছু একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু একটা জায়গায় উপনীত হওয়া যেত। এখন কিন্তু আপনি 100টা আপনি করেছেন, 1000টা করেছেন, 166টা, আমি কথার কথা বলছি, 1000টা করেছেন, আমি একটাও মেনে নিলাম না, বাট আমি অনেকগুলোই কজ দেখাবো, আপনি কি করতে পারবেন? তো এটা আপনারও রাইটস আছে, আমারও রাইটস আছে, কিন্তু আপনি তো সরকারে ছিলেন, আপনি তো আন্তরিকতার হাত প্রসারিত করতে পারতেন। আমরা তো অনেকবার বুঝিয়েছি যে এইভাবে হয় না। দলগুলোকে ডেকেছে কিভাবে, ওইভাবে কি কখনো দলগুলোকে ডাকে? তাদের নিজেদের অভিজ্ঞতা নাই, অথচ অভিজ্ঞ লোকদের পরামর্শ তারা নিবে না। জি জি, আপনি একদম সময় না। এই জায়গাটা, হ্যাঁ, সংস্কার প্রশ্নে কি আসলেই যারা সংস্কার কমিশনের প্রধান বা মেম্বার, তারা কি কোনোভাবে রাজনৈতিক দলগুলোকে একটু অবজ্ঞা করলো অথবা করেছে? মনে আপনি একটু আগে বলছেন যেভাবে ডাকার কথা সেভাবে ডাকেনি, যখন ডাকার কথা তখন ডাকেনি, এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে এই সংস্কার আদৌ টেকসই হবে কিনা, করতে চাওয়াটা হবে না তো অবশ্যই, কিন্তু ওনাদেরকে অবজ্ঞা করেছে কিনা আমি জানি না, রাজনৈতিক নেতারা বলতে পারবেন। পার্সোনালি আমি তো বিতর্কত কাহিনী জানিও না, ফিলও করি না। ওনারা যদি অভিযোগ করে থাকেন যে প্রথমে করেছিলেন যেদিন তাদেরকে প্রথম ডেকেছিল SMS দিয়ে, সেটা একটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি শুনিনি। আর আমি মনে করি যে এটা যেভাবে এখন আলী রিয়াজের নেতৃত্বে গড়ে উঠছে এবং সবাইকে দিচ্ছে ইয়েস নো বা আরও কিছু সংযোজন করছে, এটা একটা ভালো পদ্ধতি। কারণ সবাই তখন একমত হতে সুবিধা হচ্ছে, কার কোন জায়গায় ডিফারেন্সেস আছে সেই জায়গাগুলো বুঝতে পারবে এবং এরপরে তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবে। এবং আমি এর আগেও বলেছি, এর ক্ষেত্রে তৃতীয় একটা পক্ষকেও রাখতে পারে তারা, এম্বোর্সম্যান হিসাবে। তারা এটা বলতে পারে যে এখন বিএনপি সব কিছুতে না করলে তো হবে না, আবার অন্য দল, মানে এদের দল যেটা চাইতেছে সবগুলো তাদের হাঁ করবে, সেটাও তো হবে না। তো আমার মনে হয় যে যেটা যৌক্তিক সেগুলোকে একটু করার জন্য
হতে পারে। এবং আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংস্কার শুধু ওই যে এই জায়গাগুলোতে রয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে কোনো কথা হচ্ছে না কেন? রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয় তো ওরা রাষ্ট্রকে কি সংস্কার করবে? কারণ ওদের নিজেদেরই তো সংস্কার নয়। আমি তো এই যে ইয়ের কথা হচ্ছে, রিফাইন করার কথা হচ্ছে, আওয়ামী লীগকে কীভাবে রিফাইন করবে যদি সেই দুর্নীতিবাজ লোকেরাই থাকে, সেই শেখ পরিবারের লোকগুলাই যদি এই আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে, এটা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আত্মীয়করণ কিংবা এটা কি বলে ওই যে পরিবারতন্ত্রের মাধ্যমে যদি নেতা নির্বাচিত হয় তাহলে তো সুযোগ নেই। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা একটা আনা উচিত। বিএনপি, আওয়ামী লীগ সব দলে, এখানে সবারই তো আকাঙ্ক্ষা থাকতে পারে, নেতার পোলা নেতা হবে শুধু, এটা তো হতে পারে না। এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নেতা নির্বাচন প্রক্রিয়া হতে হবে। আজকে আপনি খেয়াল করে দেখেন কত বছর ধরে রাজনৈতিক দলগুলোর কোনো কাউন্সিলই হয় না। বিএনপির কথাই বলেন, বিএনপি কত সত্ত্বেও আমার মনে হয় 13-14 বছর ধরে কাউন্সিল হচ্ছে না, তাই না? তো এই 16তে হয়েছে, হ্যাঁ 16তে তো অনেক দিন। এবং সে হয়েছে কিভাবে আমার এখনো মনে আছে যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্বাচন হয়ে গেল কাউন্সিলে, আর বাকিদেরগুলো ঝুলেছিল বছরের পর বছর। তো এইভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার হচ্ছে একটা মৌলিক সংস্কার এটা করতে হবে, যে তারা যাতে ক্ষমতায় এসে তারা ওই দলের মধ্যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা লোক নির্বাচিত হয়, সে রাষ্ট্রেও সেটা প্রতিফলন ঘটবে। এটা ঘটছে না বলেই একক ইয়েটা বেড়ে যাচ্ছে, আমি যা বলি তাই। জি, আমিত্বটা বাড়ছে। মাহিন সরকার, এই যে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের কথা আনিস আলমগীর বললেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে আপনাদেরও খুব বেশি জোরালো মতামত আমরা শুরু দেখি। থেকে রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলছি এবং নতুন বন্দোবস্তের কথা যখন আমরা বলছি, তখন নতুন বন্দোবস্তের উদাহরণ দিতে গিয়ে প্রথমেই বলা হয় যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে কতটুকু গণতন্ত্র আছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হয় সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। তারপর এই যে সংস্কারের প্রশ্নগুলো আসছে, এই সংস্কারের মধ্যে যদি রিফাইন্ড আওয়ামী লীগকে আপনি বলেন যে না, আগের আওয়ামী লীগ খারাপ, তাকে একটু ফিল্টার করে আমি রিফাইন্ড আওয়ামী লীগ দেই, এই তত্ত্বটাই তো ভুয়া। তাহলে নাৎসি পার্টি কেন নিষিদ্ধ হলো? নাৎসি পার্টি তো থাকার অধিকার আছে জার্মানিতে। যেই অধিকারে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, একই অপরাধ করে আওয়ামী লীগ কেন মাপ পাবে? বরঞ্চ নাৎসি পার্টির চাইতে আওয়ামী লীগের অপরাধ অনেক বেশি। কেননা তারা বাঙালি জাতীয়তাবাদ প্রচার করেছে কিন্তু হত্যা করেছে বাঙালিদেরকেই, যেটি নাৎসি পার্টি। আমি একটু মাত্র বলি, ওর সাথে এক করি যে সেরকম যদি হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলামের ভূমিকা তো আরো ন্যাক্কারজনক ছিল। সেটি প্রশ্ন হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, সেই ব্যাপারে আপনাদের দলের অভিমত সেটি তর্ক বিতর্ক হতে পারে। আমাদের তরফ থেকে তো বিভিন্ন সময় বলা হয়েছে, এটি শুধু আমাদের দল নয়, নিরপেক্ষ অবস্থান থেকে অনেকে প্রশ্ন তুলেছেন জামাতে ইসলামের দিকে। এটি জামাতে ইসলামের, তারা প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের দলে গণতন্ত্র চর্চা আপনারা করেন? দেখুন, আমাদের মাত্র দল গঠন হয়েছে, আমাদের এখনো পর্যন্ত কোনো কাউন্সিল হয়নি। আপনাদের কেউ তো বের হয়ে গিয়ে, বিশেষ করে ছাত্র শিবিরের সাবেক 2 জন, তারা তো সেই অভিযোগ তুলে বেরিয়ে গেছেন কমিটি থেকে। দেখুন, তাদের নামেও অনেক কথা এসেছে, এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে অনেক কথা এসেছে। আমরা বলতে চাই না, কারণ এতে মানুষের মধ্যে মনোমালিন্য বাড়ে, দূরত্ব বাড়ে। কিন্তু আপনারা মনে করেন যে দলের অভ্যন্তরে গণতন্ত্র থাকা খুব জরুরি সব দলে। জি, অনেক ধন্যবাদ মাহিন সরকার, অনেক ধন্যবাদ আনিস আলমগীর, অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।